দুটি মানুষ একে অপরকে ভালোবেসে বিয়ে করে। অনেক ঝড়ঝাপটা সামলে তারা এই পর্যন্ত এসেছে। তাদের দুজনেরই স্বপ্ন ছিল একদিন তাদের একটি সুন্দর বাড়ি হবে, আর ধীরে ধীরে তারা তাদের সেই স্বপ্নও পূরণ করে ফেলে। সুন্দর একটি বাড়ি হয় তাদের, যেই বাড়ির নাম তারা রাখে ভালোবাসা। তবে একদিন সেই বাড়িতেই পাওয়া যায় তাদের দুর্গন্ধযুক্ত লাশ। কি এমন হয়েছিল ওই বাড়িতে যে তাদের ওই স্বপ্নের বাড়িতে শেষ পর্যন্ত তাদেরই পচা লাশ পাওয়া গেল? সেই রহস্যই জানবো আজ। মুভির নাম ভালোবাসা। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমরা আসাদকে দেখি, যে তার স্ত্রী লতার চোখ বেঁধে তাকে একটা ঘরে নিয়ে আসে। বোঝাই যাচ্ছে সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে, আর তাদের মধ্যে সম্পর্কটাও খুব মিষ্টি। যাই হোক, তো এরপর দেখা যায় সে লতার চোখের বাঁধন খোলে, আর লতা তো সামনে দেখে একেবারেই অবাক হয়ে যায়, কারণ আসাদ তাকে নতুন একটি বাড়িতে নিয়ে এসেছে। এটা দেখে লতা খুবই খুশি হয়, কারণ তার স্বপ্ন ছিল তাদের নিজেদের একটা বাড়ি হবে। তো সংসারের এত বছর পর তার স্বপ্ন পূরণ হয়েছে, আর তার নিজের ভালোবাসার মানুষটি তার সেই স্বপ্ন পূরণ করেছে। এই খুশি তো মুখে বলে প্রকাশ করা সম্ভব নয়। আর এই ঘরটা ঠিক সেভাবেই সাজানো, যেভাবে সে তার ঘরটা সাজাতে চেয়েছিল। আসাদ নিজে এই সম্পূর্ণ বাড়ির ডেকোরেশন করেছে লতার পছন্দ অনুযায়ী। লতার সব ভালো লাগা খারাপ লাগাগুলোকে গুরুত্ব দিয়েই সে এই বাড়িটা সাজিয়েছে। এই সব দেখে তো লতার খুবই ভালো লাগে। সে তো প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না যে এটা কি আদৌ তাদের নিজেদের বাড়ি। তাই সে আসাদকে বলে, এই আমাকে একটু চিমটি কাটো তো, আমি স্বপ্ন দেখছি না তো। আসাদ তখন তাকে জড়িয়ে ধরে, কারণ আজ তাদের দুজনেরই স্বপ্ন পূরণ হয়েছে, আর লতা যা দেখতে পাচ্ছে তা সম্পূর্ণই বাস্তব। এটা কোনো স্বপ্ন নয়। আর তখনই লতা ভাবতে থাকে, তো তাদের এই বাড়ির স্বপ্ন যখন পূরণ হয়েছে, তো এই বাড়ির নামটা কি হবে? তখনই আসাদ দেখায় তাদের এই বাড়ির নাম হচ্ছে ভালোবাসা। এটা দেখে তো লতাও খুব খুশি হয়ে যায়। এত ভালো একজন জীবনসঙ্গী পেয়ে সে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করে, যে একে তো তার স্বপ্ন পূরণ করেছে, তার সাথে সাথে তার সব পছন্দ অপছন্দকেও গুরুত্ব দিয়েছে। এমনটা কজনই বা করে। যাই হোক, তো তখন আমাদের আসাদের অতীত দেখানো হয়, যেখানে সে একজন নাপিতের কাছে যায় চুল কাটতে, আর সে তার পছন্দের নায়ক সোহেল রানার মতোই চুল কাটতে চায়। সেই সময়টা এমনই ছিল, সবাই তাদের পছন্দের নায়কের মতোই চুল কাটতে যেত। তো এই আসাদও তার ব্যতিক্রম ছিল না। যাই হোক, তো যখন সে নাপিতকে সোহেল রানার কথা বলে, তখন নাপিত বলে যে সোহেল রানার মাথায় তো চুলই নেই, সে তো নকল চুল পরে ঘুরে বেড়ায়, তাহলে কি সে তাকে টাক করে দিবে? কিন্তু আসাদের মতে এই সব কিছুই গুজব। সোহেল রানার মাথায় যথেষ্ট চুল রয়েছে, আর এসব আজে বাজে কথা তার হেটার্সরাই ছড়াচ্ছে। তাই সে এসব বাজে কথায় কান দিতে চায় না, আর তারও ইচ্ছা সে নায়ক হতে চায়, একদম সোহেল রানার মতো। এই কথা শুনে নাপিত বলে, তার যে চেহারা, এই চেহারা নিয়ে কি সে নায়ক হতে পারবে? নায়ক হওয়া তো খুব কঠিন, তাও তার চেহারা ভালো না। তার চেহারা ভালো হলেও একটা কথা ছিল। এই কথা শুনে আসাদ খুব ভাব নিয়ে বলে, সে তাদের চোখে নায়ক হতে চায় না, সে তো শুধু একজনের চোখে নায়ক হতে চায়। অর্থাৎ আমরা বুঝতে পারি সে আসলে একজনকে পছন্দ করে, আর তার জন্যই এত তোড়জোড় করছে সে। সেই সময় আমাদেরকে স্কুল পড়ুয়া লতাকে দেখানো হয়, যে দেখতে খুবই সুন্দরী ছিল, আর তখন থেকেই আসাদের সাথে তার সম্পর্ক ছিল। দুজন দুজনকে খুব ভালোবাসতো। তো প্রত্যেক দিন স্কুলের পর বাড়ি ফেরার সময় সে চুপি চুপি আসাদের সাথে দেখা করত। এভাবেই তাদের দিন অনেক ভালো কাটতে থাকে। আসলে প্রথম প্রথম ভালোবাসার অনুভূতিটাই থাকে অন্যরকম। তাও যদি এরকম লুকিয়ে লুকিয়ে চুপিসারে দেখা করতে হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগা কাজ করে। যাই হোক, এভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে এবং তাদের মধ্যকার সম্পর্কও গভীর হতে থাকে। তারা দুজন দুজনকে আরো বেশি ভালোবাসতে শুরু করে, আর সেই সময় থেকেই দুজন মিলে বিয়ের পর নিজেদের একটা বাড়ি হবে সেই স্বপ্ন দেখে, আর যেটা আসাদ ঠিকই পূরণ করতে পেরেছে, আর তাদের ভালোবাসাও পূর্ণতা পেয়েছে, যে জন্য তারা দুজনেই অনেক খুশি। যাই হোক, তো আসাদের সাথে সম্পর্ক চলাকালীন সময়ে লতার বাবা তাদের সম্পর্কের কথা জানতে পেরে যায়। তারা অনেক লুকিয়ে রাখার চেষ্টা করলেও তাদের সম্পর্কের কথাটা ঠিকই চাউর হয়ে যায়, আর এ কারণেই সে উঠে পড়ে লাগে লতাকে বিয়ে দেওয়ার জন্য।
বেশিরভাগ মা বাবারাই সেই সময়টা ভালোবাসার সম্পর্ক মেনে নিতে চাইতো না। লতার বাবাও ঠিক একই কাজ করে। যাই হোক, তো যেহেতু লতার মা নেই, তাই সে নিজেই লতাকে এই বিষয়টা জানিয়েছিল। আর এই কথা জানার পরপরই তো স্বাভাবিকভাবেই লতা একদম খুশি হয় না। সে অনেকটা বিচলিত হয়ে পড়ে যে এখন তার আর আসাদের কি হবে। সে তো আসাদকেই ভালোবাসে। তো তার এই অস্থির হয়ে যাওয়াটা তার বাবাও বুঝতে পেরেছিল। যাই হোক, দৃশ্য চলে আসে বর্তমানে, আর আমাদেরকে পুলিশ অফিসার সাদিককে দেখানো হয়। তো দেখা যায় যে সে আজ অফিসে না গিয়ে তার স্ত্রীর সাথে সময় কাটানোর প্ল্যান করে। এতে তো তার স্ত্রীও খুশি হয়ে যায়। কিন্তু সে তার স্ত্রীর সাথে সময় কাটাতে যাবে, ঠিক তখনই দেখা যায় থানা থেকে তাকে ইমার্জেন্সি ভাবে কল করা হয়। তাই বেচারা আবারও ডিউটিতে বেরিয়ে পড়ে। পুলিশদের জীবনটাই হয়তো এমন, একদণ্ড শান্তিতে বসারও উপায় নেই। যাই হোক, তো সাদিক যেহেতু তার কাজের প্রতি অনেক বেশি ডেডিকেটেড ছিল, তাই সেও আর এক মুহূর্ত দেরি করে না। তো এখানে সাদিককে দেখে বোঝাই যায় সে খুবই তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন একজন পুলিশ অফিসার। যাই হোক, তো দেখা যায় সাদিক এবং বাকি অফিসাররা একটি বাড়ির দরজা ভেঙে ফেলে আর ভেতরে প্রবেশ করে। কারণ প্রতিবেশীরা পুলিশ স্টেশনে রিপোর্ট করেছিল যে এই বাড়ির ভেতর থেকে নাকি খুব দুর্গন্ধ বের হচ্ছে, যা আশেপাশের মানুষ একেবারেই সহ্য করতে পারছিল না। তারা অনেকবার বাড়িতে ডাকাডাকি করলেও কেউই দরজা খোলেনি, আর এই জন্য তারা অনেক বেশি বিচলিত হয়ে পড়ে আর শেষমেশ না পেরে পুলিশ স্টেশনেই খবর পাঠিয়ে দেয়। সে কারণে পুলিশরা এখানে চলে এসেছে। যাই হোক, তো দুর্গন্ধের কারণ উন্মোচন করার জন্য পুলিশরা ঘরের ভেতরে প্রবেশ করে। ঘর ছিল একেবারেই অন্ধকার, তাই তাদেরকে টর্চ জ্বালিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছিল। এত বেশি দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছে পেটের ভেতর থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসবে। তারপরেও এই সব সহ্য করে তারা নিজেদের ডিউটি করতে থাকে। তো সেখানেই তারা দুটো লাশ দেখতে পায়, আর এ কারণেই এত দুর্গন্ধ বের হচ্ছিল। হয়তো বেশ অনেকদিন ধরেই লাশ দুটো এখানে পড়ে থাকায় এমন দুর্গন্ধ বের হয়েছে, যা সহ্য করার মতো নয়। তো এই বাড়ির বাইরেই মিডিয়ার লোকজন এবং উৎসুক জনতা ভিড় করে রয়েছে এই বাড়ির ভেতরের আসল রহস্য জানার জন্য। তো পুলিশ তখন লাশ দুটোকে পোস্টমর্টেম করার জন্য পাঠিয়ে দেয়, ভিকটিমদের মৃত্যুর কারণ জানার জন্য। এরপর আমাদের আবারও অতীতের দৃশ্য দেখানো হয়। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এই গল্পের মাঝে মাঝেই আমাদেরকে অতীতে আসাদ এবং লতার প্রেম কাহিনী দেখানো হবে। যাই হোক, তো দেখা যায় অতীতে এক রাতের বেলা আসাদ লুকিয়ে লুকিয়ে লতার সাথে দেখা করতে যায়, আর তখনই লতা তাকে জানায় তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। সে এটা নিয়ে অনেক বেশি চিন্তায় রয়েছে, কারণ সে তো শুধুমাত্র আসাদকেই ভালোবাসে, আর সে তাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তো তারা এসব নিয়ে কথা বলতে না বলতেই সেখানে লতার বাবা চলে আসে, আর এইটা দেখে আসাদও অনেক ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর লতাও এমন একটা ভাব করে যেন এখানে কেউই ছিল না। কিন্তু লতার বাবা তো ঠিকই টের পেয়ে যায় যে এখানে কেউ একজন অবশ্যই এসেছিল, তাই সে দ্রুত এদিক সেদিক টর্চের আলো দিয়ে খুঁজতে থাকে যে কোথাও কাউকে পাওয়া যায় কিনা। তো দৃশ্য আসে আবারও বর্তমানে। দেখা যায় সকালে লতার ঘুম ভেঙে গেলে সে দেখে আসাদ পুরো রাত জেগে কাজ করেছে, তাই এটা দেখে সে ভীষণ রেগে যায় আর আসাদকে বকা দিয়ে বলে সে কেন এত কষ্ট করছে, এত পরিশ্রম করার কি দরকার, তাদের যা আছে তা দিয়েই তো তাদের জীবন কেটে যাবে। তো এসব শুনে আসাদ বলে সে তো কষ্ট করছে না, সে শুধুমাত্র তাকে একটু ভালো রাখার চেষ্টা করছে, সেজন্য তাকে যা করার দরকার সেটা সে করবে, এতে তার কোনো কষ্ট হয় না। আর তাছাড়া এই বাড়ি কেনার জন্য গ্রামের সমস্ত সম্পত্তি বিক্রি করার পরও কিছু টাকা বাকি থেকে যায়, তাই সে ব্যাংক থেকে কিছু লোন নিয়েছিল, সেই লোনের টাকা পরিশোধ করতেই সে কাজ করছে, এটা কোনো ব্যাপার না। এসব শুনে লতা বলে সে কেন শুধু শুধু তার স্বপ্ন পূরণ করার জন্য এত কষ্ট করছে, তার খুবই খারাপ লাগছে। তখন আসাদ বলে সে তো লতার বাবাকে কথা দিয়েছিল যে সে তাকে ভালো রাখবে, আর ভালোবাসা মানেই তো জীবন সঙ্গীকে ভালো রাখা, তাই সে সেটা যে করেই হোক রাখবে। তো এই সব কথা শুনে লতা তার কিছু গয়না নিয়ে আসে আসাদের কাছে। এরপর সে আসাদকে বলে সে এই গয়নাগুলো বিক্রি করলেই ব্যাংকের লোন মিটাতে পারবে, তাই সে যেন এগুলো নিয়ে গিয়ে বিক্রি করে দেয়, তাহলে তাকে আর এত কষ্ট করে কাজ করতে হবে না।
আর এভাবে দিনের পর দিন রাত জাগলে তো সে অসুস্থ হয়ে পড়বে। এসব শুনে আসাদ বলে, এগুলো তো তার মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতি, সেগুলো বিক্রি করে দেওয়ার কথা বলছে। এ কাজ সে কখনোই করতে পারবে না। তখন লতা বলে, এগুলো তার মা রেখে গেছে যাতে করে তারা একটা ভালো জীবন কাটাতে পারে, আর এখনই সেই সময় এসেছে এই গয়নাগুলোকে কাজে লাগানোর। তাই আসাদ যেন এগুলো বিক্রি করে দেয়। তো এভাবেই তারা একে অপরের পরিপূরক হয়ে ওঠে। দুজন দুজনকে শুধু ভালোই বাসে না, বিপদে আপদে একে অপরের পাশে থাকার চেষ্টা করে, আর সেটা যেভাবেই হোক। তো এরপর আমাদের আবারও অফিসার সাদিককে দেখানো হয়, যেখানে সে ক্রাইম সিন ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। কিন্তু দেখা যায় এই বাড়ির তো কোনো কিছুই চুরি হয়নি, কাজ ভাঙা নেই, এমনকি বাড়তি কারো হাতের ছাপও পাওয়া যাচ্ছে না। তখন কনস্টেবল বলে, তাহলে তো মনে হচ্ছে এরা দুজন আত্মহনন করেছে। কিন্তু সাদিকের তা মনে হচ্ছে না, কারণ তারা যদি নিজেরাই নিজেদেরকে শেষ করে দিয়ে থাকে তাহলে বাড়ির গেট বাইরে থেকে বন্ধ থাকবে কেন? নিশ্চয়ই এখানে কোনো না কোনো কারণ তো আছেই। তাই সে আপাত দৃষ্টিতে এই মৃত্যুর কারণ আত্মহনন নাকি খুন সেই সম্পর্কে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তাকে আরো ভালো করে ইনভেস্টিগেট করতে হবে, তবেই সে এর শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে। এরপর দেখা যায় লতা তার বারান্দায় গাছ রোপণ করছিল। তখনই আসাদ তার জন্য কফি নিয়ে আসে, কিন্তু তা মুখে দিতেই লতার হুট করে বমি পায়। আর তার এই অবস্থা দেখে আসাদ আর এক মুহূর্তও বিলম্ব না করে তাকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে যায়। সে তো লতার জন্য অনেক বেশি টেনশন করছিল, কি হলো লতার তাই তো সে বুঝতে পারে না। কিন্তু তখন দেখা যায় ডাক্তার তাকে এভাবে চিন্তা করতে বারণ করে, কারণ লতার অসুস্থ হয়ে যাওয়া তাদের জন্য খুশির খবর বয়ে আনে। আর সেই সুখবর হলো লতা প্রেগনেন্ট। এই কথা শুনে তো আসাদ প্রচন্ড খুশি হয়ে যায়। তার খুশির তো কোনো ঠিকানাই থাকে না। তো এরপর ডাক্তার তাকে অনেক ভালোভাবে বলে দেয় যে লতাকে এখন থেকে সবসময় পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, সবসময় তাকে হাসি খুশি রাখতে হবে। তো এরপর দেখা যায় আসাদ ডাক্তারের থেকে সব পুষ্টিকর খাবারের লিস্ট করে নিয়ে আসে, যাতে করে সে অনেক ভালোভাবে লতার খেয়াল রাখতে পারে, তার যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। যাই হোক, এরপরই তারা দুজন বাড়ি ফেরে আর কেক কেটে এই খুশির মুহূর্ত সেলিব্রেট করে। তারা দুজনে আজ অনেক বেশি খুশি ছিল। তো ধীরে ধীরে লতা এবং আসাদের ঘর আলো করে জন্ম নেয় একটা ফুটফুটে পুত্র সন্তান। তারা দুজনে তো খুব খুশি ছিল, আর তার নাম তারা রাখে মিরাজ। তারা দুজন মিলেই মিরাজের খুব খেয়াল রাখতে থাকে। স্বাভাবিকভাবেই মা বাবারা যা করে সেটা তারাও করে, নিজেদের সর্বস্বটা দিয়ে বাচ্চাকে মানুষ করতে থাকে। সে একটু কান্না করতে লাগলেই তারা দুজনেই অস্থির হয়ে যায় আর তাকে শান্ত করার চেষ্টা করতে লেগে পড়ে। তারা সবাই মিলে খুব খুশি ছিল, আর এভাবেই সুখে শান্তিতে তাদের দিন কাটতে থাকে। তাদের সুখের কোনো সীমানা ছিল না। তো সেই সময়ই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে লতা একদিন আসাদের সাথে দেখা করতে গিয়ে জানায় তার বাবার মতিগতি তার একদম ভালো লাগছে না, যে কোনো সময় জোর করে তাকে বিয়ে দিয়ে দিবে, যা সে কখনোই চায় না। তাই সে আসাদকে বলে তারা পালিয়ে যাবে, আর সেটা আজই, না হলে তার বাবা যে কোনো সময় তাকে বিয়ে দিয়ে দিতে পারে। তখন তারা কি করবে? কোনোভাবেই তখন সে আর আসাদকে পাবে না। কিন্তু আসাদকে দেখে বোঝা যাচ্ছিল সে এখন পালাতে চাইছে না। তখন লতা আসাদকে জিজ্ঞেস করে আসাদ কি তাকে ভালোবাসে না? আসাদ জানায় সে তাকে খুব ভালোবাসে, কিন্তু এখন তারা কিভাবে পালাতে পারে? কারণ আসাদ তো এখনো কিছুই করে না। সে আসলে বাস্তব কথাটাই লতাকে বলেছিল, কারণ এখন যদি তারা পালিয়ে যায় তারা কি করবে, কি খাবে? সে তো কোনোভাবেই লতাকে ভালো রাখতে পারবে না। কিন্তু লতা তো কোনো কিছুই শুনতে চায় না, সে তাকে বারবার জোর করতে থাকে। তাই আসাদও বাধ্য হয়ে সেখান থেকে তাকে নিয়ে পালাতে লাগে। কিন্তু এরপরও সে মাঝ রাস্তায় থেমে যায় আর লতাকে বলে সে কি তাকে এবং তার ভালোবাসাকে বিশ্বাস করে না। এই কথা শুনে লতা বলে সে এমন কেন বলছে? সে তো তাকে এবং তার ভালোবাসাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। তো এই কথা শোনার পর আসাদ তাকে বলে লতা যেন তার উপর বিশ্বাস রাখে, সে নিশ্চয়ই একটা কিছু করবে আর তার বাবাকে ঠিকই মানিয়ে নিবে। এইসব বলে তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু লতার তখনও মনের ভেতর বেশ টেনশন হতে থাকে যে না জানি কি হয়।
তার বাবা কি না কি করে বসে। যাই হোক, এদিকে আবারও লতাদের দৃশ্য দেখানো হয়। দেখা যায় ধীরে ধীরে মিরাজ বড় হয়ে যায়। তো মিরাজের যেদিন এসএসসি পরীক্ষা তার আগের দিন লতার বাবা মারা যায়। এই খবরে তো সে খুবই ভেঙে পড়ে, অনেক কান্না করতে থাকে লতা। সেই সময় আসাদ এসে তাকে জানায় তাদেরকে এক্ষুনি বের হতে হবে। কিন্তু সন্তানের পরীক্ষা দেখে লতা বলে সে যাবে না। এই কথা শুনে আসাদ কিছুটা অবাক হয় আর বলে সে তার বাবাকে শেষবারের মতো দেখতে যাবে না, তার কবরে মাটি দিতে যাবে না। সে এরকম কথা কিভাবে বলতে পারে? যার প্রশ্নের উত্তরে লতা বলে সে কি করবে, কাল তো তার সন্তানেরও একটা গুরুত্বপূর্ণ দিন, এই সময় তারা কিভাবে যাবে? আসাদ তখন বলে সমস্যা নেই, মিরাজ দ্বিতীয়বার এই পরীক্ষা দিবে। কিন্তু লতা তার কথায় কোনোভাবেই রাজি হয় না। সে তার সন্তানকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আর সে আসাদকে বলে সে এখানে থাকবে। আসাদ যেন চলে যায় আর তার বাবাকে দাফন করে আসে, কারণ তাকে এখানে থাকতে হবে। আর সে আগামীকাল তার ছেলের পরীক্ষা শেষে তাকে নিয়ে যাবে। যেই কথা শুনে আসাদ কিছুটা অবাকই হয় আর বলে পিতামাতা সন্তানের জন্য অনেক কিছু করে, তাদের সর্বস্বটা দিয়ে তাদেরকে মানুষ করে, কিন্তু সন্তানরা খুব অদ্ভুতভাবে বড় হতে হতে সেই সব কিছুই ভুলে যায়। আসলে আসাদেরও এই ব্যাপারটা খুব খারাপ লেগেছিল আর লতাও তার এই কথা শুনে অনেক ভেঙে পড়ে। কিন্তু সে তার ছেলের পরীক্ষার জন্য এভাবে চলেও যেতে পারছিল না। যাই হোক, তো তখন আসাদ লতাকে শান্ত করে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে পুলিশ সেই দুটো মৃত্যুর কারণ এখনো খুঁজতে থাকে। তারা একের পর এক তদন্ত করতে থাকে, কিন্তু তারা তো কোনো কুল কিনারাই পাচ্ছিল না। তো এরপর দেখা যায় পুলিশ ওই বাড়ির আশেপাশে প্রতিবেশীদের সাথে কথা বলতে যায় আর তাদের কাছ থেকে জানতে পারে যাদের মৃত্যু হয়েছে অর্থাৎ স্বামী এবং স্ত্রী, তারা দুজনেই অনেক ভালো মানুষ ছিল। প্রতিবেশীদের সাথেও তাদের সম্পর্ক খুব ভালো, সবাই তাদেরকে অনেক পছন্দ করত। কিভাবে যে কি হয়ে গেল তারা কেউই কিচ্ছু বুঝতে পারছে না। আর তাছাড়াও কনস্টেবল শাকিল সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পেরেছে গত 7 দিন ধরে কেউই এই ফ্ল্যাটে আসে যায়নি। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো 7 দিন আগেই এই কাপলের ছেলে এবং ছেলের বউ একটা বড় লাগেজ নিয়ে কোথাও চলে গেছে। তো এই কথা শুনেই সাদিক বলতে থাকে সে তাকে যেই ফোনগুলো দিয়েছিল সেখান থেকে কি সে কিছু জানতে পেরেছে। তখন কনস্টেবল তাকে জানায় না, সে তো তেমন কিছু জানতে পারেনি, কিন্তু হ্যাঁ এটা লক্ষ্য করেছে যে তাদের ছেলে গত 7 দিন আগে বাড়ি ছেড়ে গিয়েছে, কিন্তু সে এখন পর্যন্ত তাদেরকে কোনো কল করেনি। 7 দিন ধরে একটা সন্তান বাবা মার কোনো খোঁজ নিবে না, এই ব্যাপারটা একটু অদ্ভুতই বটে। তো এরপর তারা তার সাথে যোগাযোগ করতে চাইলেও ব্যর্থ হয়। তো এসব শুনে সাদিক বলে তার কেন যেন মনে হচ্ছে এই দুজনের মৃত্যুর সাথে তাদের ছেলে কোনো না কোনোভাবে জড়িত আছে, না হলে সে বাবা মার খোঁজ কেন নিবে না। আর সে যেদিন গেল তারপর থেকেই তারা মৃত। তো এসব শুনে কনস্টেবল বলে সে কি শিওর হয়ে কথাগুলো বলছে? তখন সাদিক বলে সে আশা করছে তার ভাবনা যেন মিথ্যা হয়, কারণ ছেলে মা বাবাকে মেরে ফেলবে এই ব্যাপারটা খুবই হৃদয় বিদারক। যাই হোক, এরপর আমাদের আরো একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় সেদিন আসাদ লতাকে নিয়ে পালিয়ে না গিয়ে সোজা লতার বাবার কাছে চলে আসে, যেখানে সে খুবই ভদ্রতার সহিত লতাকে তার কাছে ফিরিয়ে দেয় আর বলে তারা চাইলেই আজকে পালিয়ে যেতে পারত আর নিজেরা বিয়ে করে নিয়ে সংসারও শুরু করতে পারত, কিন্তু তারা তা করেনি, কারণ এতে লতার বাবারই মাথা নিচু হয়ে যেত। আর তাছাড়া আসাদ নিজেও চায় সে সসম্মানে লতাকে তার হাতে তুলে দিক। সে কোনোভাবেই চায় না লতা বা তার বাবার কোনোভাবেই সম্মানহানি হোক, আর তাই সে লতাকে আজ তার কাছে ফিরিয়ে দিয়েছে। এরপর সে তার কাছে প্রতিষ্ঠিত হয়ে নিজেকে প্রমাণ করার মতো সুযোগ এবং সময় চায়। তো এসব শুনে তখন লতার বাবা তাকে প্রশ্ন করে সে কেন তাকে সেই সুযোগ দিবে, যার প্রশ্নের উত্তরে আসাদ বলে এর কারণ সে লতাকে ভালোবাসে, একটু আধটু নয়, সে তাকে প্রচন্ড ভালোবাসে আর তাকে সম্মানও করে। তাছাড়া সে নিজেও তো তার মেয়েকে ভালোবাসে, তাহলে সে কি চায় না তার মেয়ে ভালো থাকুক? তখন লতার বাবা বলে সে তাদের এসব প্রেম ভালোবাসা বোঝে না, সে শুধু বোঝে সসম্মানে মেয়েকে বিয়ে দেয়া।
আসলে সত্যি কথা বলতে সে আসাদকে খুব একটা পছন্দ করত না, কিন্তু আজ আসাদের একটা কথা তার খুব ভালো লেগেছে, যেটা হলো সে চাইলেই পালিয়ে যেতে পারত, কিন্তু সেটা সে না করে ফিরে এসেছে আর তার মেয়েকে বিয়ে করার জন্য অনুমতি চেয়েছে। আর আসাদের এই কাজকে সে সম্মান করে, আর এই কারণেই সে তাকে নিজেকে প্রমাণ করার সময় দিবে। কিন্তু হ্যাঁ, আসাদকেও প্রমাণ করতে হবে সে লতাকে কতটা সুখে রাখবে। তো এভাবেই সেদিন লতার বাবা তাদের বিয়েতে রাজি হয়ে যায় এবং এরপর থেকেই আসাদ নিজেকে প্রমাণ করার জন্য কঠোর পরিশ্রম করতে থাকে। এরপরই সে শহরে চলে যায় চাকরির সুবাদে, কিন্তু যাওয়ার আগে লতার সাথে দেখা করে। আর সেই সময় লতার খুব কষ্ট হতে থাকে, সে অনেক কান্না করতে থাকে, সে তাকে ছাড়া কিভাবে থাকবে সেটাই বুঝতে পারে না। তখনই আসাদ লতাকে কোনোভাবে শান্ত করে আর চোখ মোছার জন্য একটা রুমাল দিয়ে জিজ্ঞেস করে সে কেন কান্না করছে এভাবে। উত্তরে লতা বলে তাকে এতদিন দূরে থাকতে হবে এই জন্য খারাপ লাগছে, আর তাছাড়া সে চাকরি পেয়ে গেছে, তাই কিছুদিন পর তারা এক হতে পারবে, এই খুশিতেও তার কান্না আসছে। যেই কথা শুনে আসাদ তো হাসতে হাসতে শেষ, যে কেমন পাগল মেয়ে। দৃশ্য আবারও বর্তমানে আসে, দেখা যায় যথারীতি মিরাজ বড় হয়ে ভার্সিটিতে পড়তে শুরু করেছে। তো একদিন দেখা যায় সকালে লতা তাকে ভার্সিটিতে যাওয়ার জন্য ঘুম থেকে ডাকতে থাকে। এতে মিরাজ বেশ বিরক্ত হয়ে যায় আর লতার সাথেই চেঁচামেচি করতে শুরু করে, যার কথায় লতা কিছুটা কষ্টই পায়, কিন্তু ছেলেকে তেমন কিছুই বলে না। যাই হোক, এরপর মিরাজ ওয়াশরুমে গেলে লতা তার বিছানা গোছাতে থাকে, কিন্তু তখনই মিরাজের ফোনে একটা কল আসে আর সে ফোনটা হাতে নিয়েই দেখে একটি মেয়ে কল করেছে। আর মিরাজও কল পাওয়ার শব্দ শুনে দ্রুত ওয়াশরুম থেকে ছুটে আসে আর লতার হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে বলে সে কেন তার ব্যক্তিগত জিনিসে হাত দিচ্ছে, তার কি কোনো কমন সেন্স নেই। যার এই ব্যবহার এবং কথাবার্তা শুনে লতা খুব কষ্ট পায়। আসলে ছেলেমেয়েরা একটু বড় হয়ে গেলে মা বাবাকে গুরুত্বই দিতে চায় না, তাদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলে। এটা তাদের কাছে কোনো কিছু মনে না হলেও তাদের বাবা মায়েরা অনেক বেশি কষ্ট পায়। এটা আমাদের প্রত্যেকটা সন্তানেরই বোঝা উচিত। কখনো খারাপ ব্যবহার করে ফেললেও পরবর্তীতেই তাদের কাছে মাফ চাওয়া উচিত। আর বাবা মার মন এতটাই নরম হয় যে তারা তখনই সন্তানদের মাফও করে দেয়। তাই মা বাবার সাথে ব্যবহার আচরণে সতর্ক থাকা উচিত আমাদের সবারই। যাই হোক, এরপর দেখা যায় রাতের বেলা লতা মিরাজের বলা কথাগুলো ভেবে বেশ মন খারাপ করে, আর সে এসব ভাবতে ভাবতে একটা জায়গাতেই দাঁড়িয়েছিল। তখনই আসাদ সেখানে আসে আর বলে কিছুদিন পরই মিরাজের ফাইনাল পরীক্ষা, আর এই পরীক্ষাটা শেষ হয়ে গেলেই তারা মুক্ত, তাদের আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু লতা দেখা যায় তখনও চুপ করে থাকে। আর এই ব্যাপারটা আসাদ খেয়াল করে তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি এমন চুপ করে আছো যে? তখন লতা তাকে মিরাজের ব্যবহারের সম্পর্কে জানায়। এসব শুনে আসাদ বলে আরে ও কিছু না, এই বয়সের ছেলেপেলেরা একটু আধটু রাগারাগি করেই, এসব ধরে থাকলে হবে নাকি? তাই বলছি শোনো, পরীক্ষার পর মিরাজের জন্য একটা সংসারী মেয়ে খুঁজে বিয়ে দিয়ে দিব। এটা শুনে লতা বলে তার কি মনে হয় তার ছেলে কি তাদের মেয়ে দেখার জন্য অপেক্ষা করে আছে? সে নিজেই তার জন্য মেয়ে পছন্দ করে রেখেছে। যেই কথা শুনে আসাদ বলে তাই নাকি? তাহলে তো ভালোই হয়েছে, আমাদেরই কষ্ট কম হবে। এই বয়স আর কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না। আর তাছাড়া তার ছেলে তো বাপের মতোই হয়েছে, প্রেম করে বিয়ে করতে চাইছে, খারাপ কি? তারাও ভালোবেসে বিয়ে করেছে আর মিরাজও তাই করবে। এই বলে সে লতাকে শান্ত করে, কিন্তু লতা তো তার সন্তানের আচার ব্যবহার কথাবার্তা শুনে খুব বেশি ব্যথিত হয়েছে। যাই হোক, তো এভাবেই কিছুটা দিন কেটে যায়। আর একদিন কলিং বেলের শব্দ শুনে লতা দরজা খুলতেই দেখে মিরাজ একটা মেয়েকে নিয়ে চলে এসেছে। লতা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে মিরাজ জানায় মেয়েটির নাম নীলা। নীলার বাবা তাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে, তাই তারা পালিয়ে বিয়ে করে ফেলেছে, কারণ এছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। যেই কথা শুনে লতা এবং আসাদ দুজনেই অবাক হয়ে যায়, কারণ তাদের একমাত্র ছেলে তাদেরকে না জানিয়েই বিয়ে করে ফেলেছে। তবুও ছেলের মুখের দিকে তাকিয়ে তারা নিজেদের ইমোশনকে কন্ট্রোল করে আর তাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে বলে। এরপর দেখা যায় রুমে গিয়েই নীলা মিরাজকে বলে তার বাবা মা এমন কেন? তাদের ছেলে বউ নিয়ে এসেছে, কিন্তু তারা একবারও মিষ্টিমুখ করার কথা বলছে না। তো মিরাজ তখন তার বউকে বলে
সে তো আগেই বলেছে তার বাবা মা একটু এমনই, তাই সে যেন এসব নিয়ে না পড়ে থাকে। এদিকে দেখা যায় আসাদ এবং লতা খুব মন খারাপ করে বসে থাকে। আসাদ তখন লতাকে সান্ত্বনা দিয়ে বলে, ভালোই তো হয়েছে, মিরাজ নিজেই বিয়ে করে ফেলেছে, এটা নিয়ে এত মন খারাপ করো না তো। লতা বলে, তাদের একটা মাত্র ছেলে, তাকে নিয়ে কত স্বপ্ন তাদের, সবকিছু এভাবেই শেষ হয়ে গেল। আসাদ তখন তাকে শান্ত করে বলে, কিচ্ছু শেষ হয়নি, এখন থেকে তাদের নতুন জীবন শুরু হলো। এই বলে সে লতাকে নীলার পোশাক কেনার জন্য কিছু টাকা দিয়ে দেয়। তো পরের দিনই দেখা যায় লতা নীলার জন্য কিছু পোশাক কিনে আনে, যেগুলো একজন বাড়ির বউয়ের জন্য উপযুক্ত হলেও নীলা ছিল আধুনিক যুগের মেয়ে, তাই মিরাজের এসব কাপড় পছন্দ না হলেও নীলা বলে তার শাশুড়ি তার জন্য ভালোবেসে এই কাপড় এনেছে, এটাই তো তার জন্য অনেক। তো তখনই সেখানে আসাদ এলে মিরাজ তাদেরকে জানায় নীলার বাবা অনেক ধনী আর সে তাদের এই ছোট রুমে অ্যাডজাস্ট করতে পারছে না, তাদের একটা বড় রুম লাগবে, আর তাদের বাড়িতে সবচেয়ে বড় রুমে তো তারাই থাকে, তাই তারা যদি তাদের রুম থেকে শিফট হয়ে এই রুমে আসতো তাহলে নীলা এবং সে তাদের রুমে থাকতো, তাহলে হয়তো নীলার এত কষ্ট হতো না। যেই কথা শুনে আসাদ এবং লতা কিছুক্ষণ চুপ হয়ে থাকে, কারণ তাদের এত বছরের সাজানো ঘর তাদের ছেলে এখন ছেড়ে দেওয়ার কথা বলছে। তবুও সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা রুম ছেড়ে দিতে রাজি হয়ে যায়। তো এরপর তারা তাদের রুম শিফট করে চলে আসে, কিন্তু তাদের ফ্যামিলি ফটো তাদের রুমেই রেখে দেয়, যেগুলো আনার জন্য আসাদ মিরাজের ঘরে যেতে গিয়েও যায় না। লতা বলে, সে ছবি না নিয়েই ফিরে এসেছে কেন? আসাদ তখন বলে, ছবি দিয়ে কি হবে, ছেলে তো তাদের হৃদয়ের ভেতরেই রয়েছে। লতা তখন বলে, তার কি একটুও কষ্ট হচ্ছে না তাদের সাজানো ঘর ছেড়ে আসতে? তখন আসাদ বলে, কষ্ট কেন হবে, সে এসব কার জন্য করছে, ছেলের জন্য, আর ছেলের জন্য ঘর ছেড়ে দিলে কষ্ট কেন হবে। অপর এক দৃশ্যে আমরা কনস্টেবল শাকিলকে দেখি, যে পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেয়ে সাদিককে সাথে সাথেই কল করে আর বলে তারা যেটা সন্দেহ করেছিল সেটা হয়নি। এরপর শাকিল সাদিককে সেই কাপলের মৃত্যুর কারণ জানায়। সাদিক বলে, সবকিছু ঠিক আছে, কিন্তু বাইরে থেকে দরজা লক ছিল কেন? তখন শাকিল বলে, আসলে তাদের ছেলে থাইল্যান্ডে গিয়েছে আর সেই যাওয়ার আগে দরজা বাইরে থেকে লক করে রেখে গেছে। যেই কথা শুনে সাদিক খুব রেগে যায়, কারণ একটা ছেলে তার বৃদ্ধ বাবা মাকে ঘরবন্দি করে রেখে কিভাবে যেতে পারে। শাকিল জানায় সে খবর পাঠিয়ে দিয়েছে, তারা আগামীকালই দেশে ফিরবে। তখন সাদিক বলে, ছেলেটি এয়ারপোর্টে নামার সাথে সাথেই যেন সে তাকে থানায় নিয়ে আসে, কারণ সে ওই পাষণ্ড ছেলের সাথে বোঝাপড়া করতে চায়। এরপর আমাদের আবারও নীলা এবং মিরাজকে দেখানো হয়। নীলার বাবার ম্যানেজার মিরাজদের বাড়িতে আসে আর জানায় নীলার বাবার রাগ অনেকটা কমে গেছে, তাই সে তাদের জন্য কিছু উপহার পাঠিয়েছে। এই বলে সে কিছু ফার্নিচার নিয়ে আসে এবং তাদেরকে হানিমুনে যাওয়ার জন্য দুটো প্লেনের টিকিটও দেয়, যেগুলো পেয়ে তারা দুজন অনেক খুশি হয়ে যায়। তো সেই সময়ই আসাদ বাড়ি ফিরে আসে আর এই সব কিছু দেখে একদম চুপ করে থাকে, কারণ তার মধ্যবিত্ত পরিবারে এসব জিনিস সে চায় না। সে চায় না তার ছেলে এবং ছেলের বউ বাপের বাড়ির জিনিসপত্র নিক, তারা যা পারে তাই তারা করবে, কিন্তু ছেলের বউয়ের বাপের বাড়ির থেকে এইসব জিনিস করা সে মেনে নিতে পারে না। কিন্তু আজও সে ছেলের মুখের দিকে তাকিয়েই চুপ করে থাকে। পরের দিনই দেখা যায় সে সকাল সকাল বাজারে যায় আর অনেক কিছু বাজার করে আনে, কারণ আজ তাদের অফিস ছুটি, তাই সবাই একসাথে আনন্দ করে দুপুরের খাবার খাবে। এই বলে সে মিরাজকে ঘুম থেকে ডাকতে গিয়ে দেখে তাদের ঘরে তালা দেয়া। তখন সে লতাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, মিরাজরা কোথায়? লতা জানায় তারা তো বন্ধুর বাড়িতে গিয়েছে, আর সে কি করে জানবে তারা কেন ঘরে তালা দিয়েছে। আসাদ তখন বলতে থাকে তারা একই বাড়িতে থাকে, ঘরে তালা দেওয়ার কি আছে, যাই হোক সমস্যা নেই, এখন যেহেতু তারা নেই তাহলে তারা রাতের বেলা একসাথে খাবার খাবে। কিন্তু লতা তাকে জানায় তারা তো সেখানে 2 দিন থাকবে, কিন্তু আসাদ তো এসব কিছুই জানতো না, তাই সে কিছুটা রেগেই যায়, কারণ তার সন্তান বাবা মা বাড়িতে থাকা সত্ত্বেও নিজের ঘরে তালা মেরে রেখেছে আর তাকে কিছু না জানিয়ে গিয়েছে। এই সবই তাদের কাছে বেশ অপমানজনক, তাই সে খুব রেগে লতাকে এখনই সবকিছু রান্না করতে বলে। সে বলে তারা দুজনই এখন ভালো মন্দ খাবে, যখন মিরাজ ছিল না তখন কি তারা একসাথে খায়নি, তারা সুখে থাকেনি?
তাই এখনো তারা ভালো থাকবে মিরাজকে ছাড়াই। লতা তখন তাকে শান্ত করে। সে সময় আসাদ বলে তাদের সন্তান কি তাদের বিশ্বাস করে না, নাকি তারা তাকে ভালো করে মানুষ করতে পারেনি? তারা তাদের সন্তানের জন্য এত কিছু কেন করে, এত স্যাক্রিফাইস তারা কেন করে? সন্তান কি তাদের এই স্যাক্রিফাইস বোঝে না? তারা তো চায় তাদের সন্তান তাদেরকে একটু সময় দিক, তাদের সাথে একটু ভালো সময় কাটাক। কিন্তু তারা কেন এই সামান্য ব্যাপারটাই বুঝতে পারে না? বাবা মার সাথে এতটুকু সময় কাটালেই তো তারা খুব খুশি হয়ে যায়, কিন্তু সন্তানরা বড় হলে সেই সামান্য জিনিসটুকুও তারা করতে পারে না। তাদের কাছে আর সবকিছুর জন্য সময় থাকে, কিন্তু মা বাবার জন্য কোনো সময় থাকে না। যাই হোক, তো এসব নিয়ে আসাদ খুব বেশি আপসেট হয়ে পড়ে। তখন লতা তাকে সান্ত্বনা দিয়ে বলে একদিন সে তার সন্তানের জন্য বাবাকে শেষবারের জন্য দেখতে যায়নি, তখন সে তার পাশে ছিল। কিন্তু আজ সে ভেঙে পড়ছে কেন? সে ভেঙে পড়লে তার কি হবে? সে কোথায় যাবে? এসব শুনে আসাদ বলে তার কি হবে? কিছুই হবে না, কারণ সে এখনো বেঁচে আছে। তো এরপর আমাদের দুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় আসাদের খুব জ্বর এসেছে। তখন লতা তার খুব সেবা করতে থাকে। তো সেই সময় দেখা যায় মিরাজ সেখানে আসে আর জানায় একটু পরই তাদের ফ্লাইট, তাই তারা বেরিয়ে পড়ছে। কিন্তু বাবার এত জ্বর দেখেও সে তেমন কোনো প্রতিক্রিয়াও দেখায় না। সে যাচ্ছে ভালো কথা, কিন্তু বাবার প্রতি এতটুক সহানুভূতি তো দেখাতে পারত, কিন্তু সে তো সেটাও করে না। যাই হোক, তো লতা তখন তাকে জানায় তাদের লাইটের সুইচটায় একটু ঝামেলা করছে, তাই সে যেন যাওয়ার আগে একজন মিস্ত্রি ডেকে আনে, কারণ তার বাবা অসুস্থ। সে এখন একা একা কিভাবে কি করবে? কিন্তু মিরাজ বলে তার একটু পরই ফ্লাইট, সে এখন কোনো মিস্ত্রি ডাকতে পারবে না, ফিরে এসে সে সবকিছু সারিয়ে দিবে। তখন আসাদ বলে কালকের মধ্যে সে সুস্থ হয়ে উঠলে সেই মিস্ত্রি ডেকে আনবে। তখন মিরাজ বলে না, সেও মিস্ত্রি ডাকতে পারবে না, কারণ তার ঘরে নীলার বাবার পাঠানো দামি দামি জিনিসপত্র আছে। তারা বৃদ্ধ হয়ে গেছে, তাই কোনো কিছুর উপর নজর রাখতে পারবে না। যদি চোর ডাকাত আসে তখন তারা কি করবে? তাই তারা বাইরে থেকে দরজা লক করে যাবে, আর ভেতরে তো 2 সপ্তাহের খাবার মজুদ আছেই। তো এই বলেই তারা বাড়ির দরজা বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। এরপর আসাদ এবং লতা একা একা ঘরেই বসে থাকে। আসাদ জানালার বাইরে তাকিয়ে ভাবতে থাকে সে কি এই দিনটার জন্যই সন্তানকে এত আদর যত্নে ভালোবাসা দিয়ে লালন পালন করেছিল, নাকি তারই ভুল সে তার সন্তানকে ভালো করে মানুষ করতে পারেনি? এসব ভাবতে ভাবতেই বিষণ্ণতার সাথে তাদের দিন কাটতে থাকে, আর আসাদ ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। তো বর্তমানে সেই কাপলের ছেলে দেশে ফিরলে পুলিশ তাকে এয়ারপোর্ট থেকে ধরে আনে, আর আমরা দেখি সেই ছেলে আর কেউ নয়, মিরাজ। অর্থাৎ এতক্ষণ ধরে পুলিশ যাদের মৃত্যুর রহস্য তদন্ত করছিল তারা আসলে আসাদ এবং লতা। আর এই ব্যাপারটা হয়তো এতক্ষণে আপনারা সকলে বুঝতেও পেরে গেছেন। অর্থাৎ মিরাজের বিদেশে যাওয়ার পরই লতা এবং আসাদ মারা যায়, যে জন্য পুলিশ মিরাজকে থানায় নিয়ে আসে সন্দেহবশত। এরপর সাদিক মিরাজকে একের পর এক জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে সবার প্রথমেই তাকে বাড়ির সদর দরজায় তালা দিয়ে যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। মিরাজ তখন বলে তার বাড়ি, তার বাবা মা, এতে পুলিশের সমস্যা কোথায়? তখন সাদিক বলে সে ঘরে তালা মেরে যাওয়াতেই তার বাবা মার মৃত্যু হয়েছে। কিন্তু মিরাজ বলে এতে তার দোষ কোথায়? সে তো তাদেরকে খুন করেনি। সাদিক তখন বলে তার বাবা মা তার জন্যই মারা গেছে। তো এর উত্তরে মিরাজ বলে ঠিক আছে, এই নিয়ে তার উকিল তাদের সাথে কথা বলবে। কিন্তু সাদিক তো তার এমন আচরণে খুব রেগে যায় আর বলতে থাকে সে যদি তাকে অনেকগুলো কেসে ফাঁসিয়ে দেয় তাহলে সে কখনো জেল থেকে বের হতে পারবে না। তখন সে বুঝতে পারবে তার অপরাধটা কি ছিল। তার মতো পাষণ্ড ছেলের জন্য এটাই হবে উচিত শিক্ষা। সে কেন বাইরে থেকে দরজা লক করেছিল? উত্তরে মিরাজ বলে ঘরে দামি দামি জিনিসপত্র ছিল। যেই কথা শুনে সাদিক আরো রেগে যায় যে বাবা মার থেকে কি জিনিসপত্র বেশি দামি হয়ে গেল? কিন্তু এত কিছুর পরও সে মিরাজকে আইনের চোখে দোষী সাব্যস্ত করতে পারে না, যে জন্য সে অনেক রেগে থাকে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আসাদ শহরে গিয়ে একটা কলেজে শিক্ষকতার চাকরি নিয়ে গ্রামে ফিরে আসে। তখন লতা অনেক খুশি হয়। সেই সময় আসাদ বলে সে তার হাত ধরছে, আর এই হাত সে কখনোই ছাড়বে না। এরপরই আমাদের তাদের মৃত্যুর দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে আসাদের শরীর অনেক খারাপ ছিল, কিন্তু দরজা বাইরে থেকে তালা দেয়ায় লতা তাকে নিয়ে হাসপাতালে যেতে পারছিল না।
আর হয়তো অতিরিক্ত টেনশনে সে কাউকে ফোন করতে পারেনি বা কাউকে জানাতেও পারেনি। আর সেই সময়ই তাদের ঘরের লাইটটা ফ্লিকার করতে থাকে। তাই লতা সুইচ অফ করতে গেলে সাথে সাথেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্য তার শক লাগে। আর তাকে বাঁচানোর জন্য আসাদও তার হাত ধরলে তখন তারও শক লাগে। আর বেশিক্ষণ এভাবে শক লাগার কারণে তারা দুজন সেখানেই মারা যায়। কিন্তু মৃত্যুর সময়ও আসাদ লতাকে দেয়া তার কথা রাখতে পেরেছিল, কারণ সে লতাকে কথা দিয়েছিল সে কখনো তার হাত ছাড়বে না। আর সত্যি মৃত্যুর সময়ও সে লতার হাত ধরে রাখে। সে লতাকে ভালোবেসেছিল আর তাই সে তার ভালোবাসা শেষ পর্যন্ত রক্ষা করেছে। যা যা তার পক্ষে করার ছিল সেই সব কিছু সে করেছে। কিন্তু দুর্ভাগ্য, জীবনের শেষ সময় এসে তারা যেন তাদের ভালোবাসাকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারেনি। আর এই দৃশ্যের সাথে সাথেই এই সুন্দর ভালোবাসার গল্পটি শেষ হয়ে যায়, যেটা আমাদেরকে শেখায় ভালোবাসা কি এবং তা কিভাবে রক্ষা করা যায়। মূলত এই গল্পে আমাদেরকে আসাদ এবং লতার জীবনের 3টি ধাপ দেখানো হয়েছে। তাদের বিয়ের আগের জীবন, বিয়ের পর সন্তানকে নিয়ে জীবন, আর মৃত্যুর পরের ঘটনা। অর্থাৎ অফিসার সাদিকের যতগুলো দৃশ্য আমরা দেখেছি সেই সব কিছুই বর্তমানের, আর বাকিগুলো ছিল তাদের জীবনের অতীত। এই তো ছিল আজকের গল্প, যা আমাদের জীবনের অনেক কিছু সম্পর্কে শিক্ষা দিয়ে গেল। যাই হোক, তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।